নমস্কার বন্ধুরা। তো প্রতি বছরের মতন এবছরও 2024-এ আমরা জানি এএনএম জিএনএমে যে কোর্স হচ্ছে সেই কোর্সের জন্য ফর্ম ফিল আপ শুরু হবে। ফেব্রুয়ারি থেকে একটা ফর্ম ফিল আপের টেন্টেটিভ ডেট এক্সপেক্ট করা গেছে। তো ফর্ম ফিল আপের আগে কিছু কোশ্চেন আমাদের অনেক সময় অনেকেরই মধ্যে মনে হয়, সেই কোশ্চেনগুলো যেগুলো আপনারা যারা 2022 সালে এক্সাম দিয়েছিলেন, এএনএম জিএনএম এক্সাম দিয়েছিলেন, তারা দেখেছিলেন যে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড থেকে সেই কিছু কোশ্চেনের কোয়ারি যে থাকে সেগুলো কিন্তু অ্যান্সার দিয়েছিল। সেই কোশ্চেনগুলো কি সেগুলো আমি আপনাদের সঙ্গে বলছি। অনেকেই হয়তো আবেদন করার সময় অনেকের মনের মধ্যে হয়তো হয়ে থাকে যে এএনএম জিএনএম যে কোর্স আছে সেই কোর্সের জন্য কারা আবেদন করতে পারেন। তো এক্ষেত্রে বলা যেতে পারে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতের অধীনে স্থায়ী বসবাসকারী যারা আছেন কেবলমাত্র মহিলারাই এএনএমআর যে কোর্স আছে সেই কোর্সের জন্য, এবং পশ্চিমবঙ্গ অধীনে বসবাসকারী মহিলা এবং পুরুষ উভয়ই জিএনএম কোর্সের জন্য আবেদন করতে পারবে, এবং ইনফরমেশন বুলেটিনে কিন্তু এই ইনফরমেশনটা দেওয়া আছে। দেন অনেকের মধ্যে হয়তো অনেক সময় কোশ্চেন আসে যে যে পরীক্ষাটা তারা বসবে, পরীক্ষার বসার জন্য কি যোগ্যতা থাকা প্রয়োজন, কি যোগ্যতা থাকলে তারা পরীক্ষাটায় বসতে পারবেন এএনএম জিএনএম কোর্সের পরীক্ষাটাতে। তো এক্ষেত্রে বলা যেতে পারে আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, এবং অবশ্যই এটা আগের বছর বুলেটিনে দিয়েছিল 2022 সালের আগে, অথবা 2022 সালের আগে যারা এবছর পরীক্ষা দিচ্ছেন তাদের 2023 সালের আগে 10+2 পরীক্ষায় পাশ করতে হবে। সেটা ইনফরমেশন বুলেটিনে কিন্তু এই ইনফরমেশনটা দেওয়া আছে। এবং অনেকের মধ্যে কোশ্চেন আসে যে এএনএম বা জিএনএম যে পরীক্ষায় বসবেন দুটো কোর্সের জন্য কি আলাদা ফর্ম তাকে ফিল আপ করতে হবে? এক্ষেত্রে বলবো যে দুটো কোর্সের জন্য কিন্তু আলাদা কোনো ফর্ম ফিল আপ করতে হয় না, কেবলমাত্র একটি ফর্মই ফিল আপ করতে হবে। প্রার্থীর লিঙ্গ এবং স্থায়ী নিবাসের অঞ্চল অনুযায়ী সে এএনএমআর ও জিএনএম উভয় কোর্সের জন্য অথবা শুধু জিএনএম কোর্সের জন্যই আবেদন করতে পারবেন বা ভর্তির সুযোগ পাবেন। অনেকের মধ্যে আবার এই প্রশ্নটা অনেক সময় আসে, ফর্ম জমা দেওয়ার পরে কোনো সংশোধন করা যাবে কি? যদি হয়তো ফর্ম ফিল আপ করা অনেকের হয়তো মনে হলো যে আমি ফর্ম ফিল আপটা করলাম, সেক্ষেত্রে হয়তো কিছু ভুল সে পরে আইডেন্টিফিকেশন করলো, সেক্ষেত্রে সে কী করবে? তো এখানে বলে রাখি আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখের পরে 2 থেকে 3 দিন কিন্তু সংশোধন পর্ব চলে। সেক্ষেত্রে আপনারা সময় পাবেন, সেই সময়ের মধ্যে কিন্তু আপনারা যেটা মনে হচ্ছে নিজের নাম বা পিতার নাম বা মাতার নাম, বয়স, লিঙ্গ, ডোমিসাইল সার্টিফিকেট পরিবর্তন করা যাবে না। কিন্তু অন্যান্য যে ব্যাপারগুলো আছে, অন্যান্য ইনফরমেশন যদি কিছু আপনার ভুল মনে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সেগুলো আপনি সংশোধন করতে পারেন। আবার অনেকের মধ্যে প্রশ্ন আসে যে যদি আমার মোবাইলের পরীক্ষার আবেদনপত্র নম্বর না আসে তবে আমার কী করা উচিত? যে যদি আমার যে ফোন নম্বরটা আপনারা দিয়েছেন ফর্ম ফিল আপ করার সময়, সেই ফোন নম্বরের মধ্যে যদি কোনো কারণে কোনো পরীক্ষা আবেদনপত্র কোনো নম্বর আসলো না ফর্ম ফিল আপ করার সময়, তাহলে সেক্ষেত্রে আপনার কী করা উচিত? তো সেক্ষেত্রে বলবো আবেদনকারী বা আবেদন প্রার্থীর অবশ্যই নিজের মোবাইলের সঙ্গে নিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। যেই নম্বরটা দেবেন সেই নম্বরটা সঙ্গে নিয়ে পূরণ করতে হবে, এবং নিরবিচ্ছিন্ন ইন্টারনেট পরিষেবা থাকতে হবে। যখন আপনি ফর্ম ফিল আপ করবেন তখন যেন সেখানে ইন্টারনেট যে কানেকশন সেটা যেন ঠিকঠাক থাকে। তাহলে কী হবে, আবেদনপত্র করার সময় যে এসএমএসটা যে নম্বরটা আপনি দেবেন সেই এসএমএসটা সঙ্গে সঙ্গে কিন্তু আপনি পেয়ে যাবেন, এবং উপরন্তু কি একটা হেল্প ডেস্ক নম্বর আপনি পেয়ে যাবেন। সেই যদি কোনো আপনার প্রবলেম মনে হচ্ছে সেই হেল্প ডেস্ক নম্বরের সঙ্গে কিন্তু আপনি যোগাযোগ করতে পারবেন। সেটাও কিন্তু ইনফরমেশন বুলেটিনে 15.1 অনুচ্ছেদে কিন্তু সেটা লেখা থাকে। অনেকের মধ্যে কোশ্চেন আসে যে এএনএম জিএনএম যে কোর্স তার সময়সীমা কতদিন ধরে কোর্সটা চলে? তো এএনএম কোর্সের জন্য 2 বছর এবং জিএনএম কোর্সের জন্য কিন্তু 3 বছর সময়সীমা নির্ধারণ করা থাকে। যদি কখনো চেঞ্জ হয় সেটা কিন্তু জানানো হবে। অনেকের মধ্যে আবার কোশ্চেন থাকে পরীক্ষার প্রশ্নপত্রের ধরন কীরকম হবে? সে পরীক্ষার প্রশ্নপত্র আপনারা ইনফরমেশন বুলেটিনে পাবেন। সেখানে আপনাদের কোশ্চেন পেপার যদি আগে আপনারা দেখে থাকেন তাহলে দেখবেন যে সেখানে ইংরাজি এবং বাংলা 2 ধরনেরই কোশ্চেন টাইপটা করা থাকে। অনেকের মধ্যে আবার প্রশ্ন আসে যে এএনএম জিএনএমের সিলেবাসটা কী? তো যারা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন পরীক্ষায় বসবেন তো সেটা হচ্ছে ইনফরমেশন বুলেটিনে আপনারা সেটা পেয়ে যাবেন। সেটা পরবর্তীকালে আমি অন্য ভিডিও করলে সেখানে আমি দিয়ে দেবো আপনাদেরকে। যদি পাসওয়ার্ড ভুলে যান, অনেক সময় ফর্ম ফিল আপ করার পরে আপনি হয়তো কোনো কারণে পাসওয়ার্ড ভুলে গেছেন, সেক্ষেত্রে কি করবেন? ফরগট পাসওয়ার্ড লিঙ্ক ব্যবহার করতে হবে, তার জন্য অন্য কোনো উপায় নেই। ইনফরমেশন বুলেটিনে
এটা কিন্তু লেখা আছে। যদি কখনো আপনি পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে আপনি ফরওয়ার্ড পাসওয়ার্ড ক্লিক করবেন। ফরওয়ার্ড পাসওয়ার্ড ক্লিক করলে আপনার যে মোবাইল নম্বরটা দেওয়া আছে তার মধ্যে কিন্তু আপনার ইনফরমেশন চলে আসবে, সেখান থেকে কিন্তু আপনি আবার রিলিঙ্ক করতে পারবেন। অনেকের মধ্যে প্রশ্ন আসতে পারে যে আবেদনকারী যে আবেদন করবে এএনএম বা জিএনএম কোর্সের জন্য তার সর্বোচ্চ এবং সর্বনিম্ন বয়সসীমা কত, কত বছর বয়স পর্যন্ত তারা হচ্ছে ফর্ম ফিল আপটা করতে পারে, বা কত বছর বয়স থেকে তারা ফর্ম ফিল আপটা শুরু করতে পারে। তো এখন এটা বলা যেতে পারে যে ইনফরমেশন বুলেটিন আছে তাতে লেখা আছে যারা 31/12/2021 মানে যারা আবেদন করবেন তাদের বয়সের ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমা যথাক্রমে ঊর্ধ্বসীমা হবে 35 বছর এবং নিম্নসীমা 17 বছর ছিল, কিন্তু রিসেন্টলি এবছর একটা স্বাস্থ্য ভবন থেকে এবং আইএনসি থেকে একটা ইনফরমেশন পাস আউট হয়েছে, সেখানে কিন্তু বয়সসীমার কোনো নির্দিষ্ট কিছু বলে দেয়নি, সেখানে বয়সসীমাটা তুলে দেওয়া হয়েছে। যে কোনো বয়সে কিন্তু প্রার্থী আবেদন করতে পারবেন। 18 বছরের পর থেকে যে কোনো ব্যক্তি কিন্তু আবেদন করতে পারবেন। এরপরে বলবো পরীক্ষার নিয়মাবলী। আপনারা পরীক্ষার নিয়মাবলী যেগুলো আছে সেগুলো আপনাদের যে ইনফরমেশন বুলেটিন থাকবে সেই ইনফরমেশন বুলেটিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন। এরপর অনেকের মধ্যে কোশ্চেন আসতে পারে কোর্সে ভর্তির জন্য কি যোগ্যতা থাকা প্রয়োজন, যে আমি এএনএম কোর্স বা জিএনএম কোর্সে ভর্তি হব সেক্ষেত্রে কী যোগ্যতা আমাকে নেওয়া হবে। তো এএনএমআর এবং জিএনএম যে কোর্স আছে কোর্সের ভর্তির যোগ্যতা মাপকাঠি হচ্ছে গিয়ে আমরা বলেছিলাম 10+2, সেখানে বলা আছে অ্যাকর্ডিং টু এক্সাম ওয়াইজ এক্সামের যে র্যাঙ্ক হবে র্যাঙ্ক ওয়াইজ কিন্তু আপনি চান্স পাবেন। আচ্ছা, এখানে তারপরে অনেকের মধ্যে হয়তো অনেক কোশ্চেন আসতে পারে অনেকের মধ্যে প্রশ্ন আসতে পারে আমি যে বোর্ডে পড়ছি তাতে কি ভর্তির পরীক্ষায় বসার যোগ্য। তাতে wbjwb.nic.in একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আপনি যে স্বীকৃত বোর্ডগুলোর নামের তালিকা আছে তার মধ্যে যদি আপনারা থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি ভর্তি পরীক্ষায় বসার যোগ্যতা অর্জন করবেন। আচ্ছা, অনেক সময় অনেকের মনে হতে পারে যে আমি যে অ্যাপ্লিকেশন ফিল আপ করেছি আমি পিন নম্বরটা দিতে ভুলে গেছি, তাহলে সেক্ষেত্রে কী করবে। তাহলে সংশোধনের যে সময় দেওয়া হবে সেই সময়ের মধ্যে কিন্তু তাকে পিন নম্বরটা দিয়ে দিয়ে তাকে প্লেস করতে হবে। এবার আছে ডোমিসাইলি সার্টিফিকেট। অনেক সময় অনেকের মধ্যে প্রশ্ন আসে ডোমিসাইলি সার্টিফিকেটটা কোথা থেকে নেবে বা সেটা কী করতে হবে। তো ডোমিসাইলি সার্টিফিকেটের জন্য এটা প্রমাণ করতে হবে যে যারা পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা, মানে দীর্ঘ টানা 5 বছর ধরে তারা কোনো পঞ্চায়েতের অধীনে হোক, আবেদনকারী পঞ্চায়েতের অধীনে হোক বা পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত অধীনের বাসিন্দা, এএনএমআর এবং জিএনএমআর কোর্সের জন্য সেটা দেখাতে হবে। তার জন্য তাকে পঞ্চায়েত অফিসের থেকে সার্টিফিকেট নিয়ে, বিডিও অফিস থেকে সার্টিফিকেট নিয়ে সেখান থেকে তাকে ডোমিসাইল সার্টিফিকেটের শংসাপত্র ফিল আপ করে জমা করতে হবে। এবার অনেকের প্রশ্ন হতে পারে যে যদি কোনো মেল ক্যান্ডিডেট বা পুরুষ আবেদনকারী থাকে তাহলে সেক্ষেত্রে কি তার ডোমিসাইল নির্ণয় কী করে হবে। তো এখানে পুরুষ আবেদনকারী শুধুমাত্র জিএনএম কোর্সের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারে, এএনএম কোর্সের জন্য অনলি ফিমেল ক্যান্ডিডেট বা যারা গার্ল তারা অ্যাপ্লাই করতে পারে। আর জিএনএম পোস্টের জন্য ফিমেল এবং মেল দুজনেই বোথ অ্যাপ্লাই করতে পারে। তা পুরুষ আবেদনকারীরা কেবলমাত্র জিএনএম কোর্সের জন্য আবেদন করতে পারে। আবেদনকারীকে টানা 5 বছর স্থায়ী বাসিন্দা হতে হবে, সে ডোমিসাইল সার্টিফিকেট ফিল আপ করে ফর্ম ফিল আপ করার পরে সে জমা করবে। অনেকের মধ্যে কোশ্চেন আসতে পারে যে ডোমিসাইল সার্টিফিকেটে কি স্বাক্ষরের প্রয়োজন আছে। তো এখানে ইনফরমেশন বুলেটিনে সেটা কিন্তু সুন্দর করে লেখা আছে এবং ডোমিসাইল সার্টিফিকেটের একটা ফরম্যাটও কিন্তু দেওয়া আছে, সেখানে গেজেটেড অফিসারের স্বাক্ষর কিন্তু করতে পারেন আপনারা। এবার অনেকের মধ্যে কোশ্চেন থাকে যে এএনএমআর এবং জিএনএমআর যে কোর্স হচ্ছে সেই কোর্সে কত আসন আছে। তো সেটার জন্য আপনাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে, সেখানে এএনএমআরের জন্য কিছু ইনস্টিটিউশন আছে এবং জিএনএমআরের জন্য কিছু ইনস্টিটিউশন আছে, সেখানে আসন সংখ্যা কিন্তু সীমিত করে সংখ্যাটা উল্লেখ করে দেওয়া থাকে। তারপরে আসছি আবেদনকারীর জন্য কোনো আসন সংকুলিত আছে কি। এখানে বলতে পারি হ্যাঁ, যারা এসসি এসটি ওবিসি ওবিসিবি যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু সিট সংরক্ষণ করা থাকে এবং সেটা ইনফরমেশন বুলেটিনে কিন্তু সেটা লেখা থাকে।
এবার আসছি, অনেক সময় আমরা যে কাস্ট সার্টিফিকেট দিই, আপনারা যে কাস্ট সার্টিফিকেট দেন, সেই কাস্ট সার্টিফিকেটে কোন তারিখের কাস্ট সার্টিফিকেট দিতে হবে সেরকম কিন্তু কোনো কিছু উল্লেখ করা নেই। কাস্ট সার্টিফিকেট অরিজিনাল হলে সেই অরিজিনাল কাস্ট সার্টিফিকেট যে শংসাপত্র থাকবে আপনাদের, কাস্ট সার্টিফিকেটের শংসাপত্র কিন্তু আপনারা শো করতে পারেন। যারা যে কাস্টে তারা সেই কাস্টের শংসাপত্র শো করতে পারেন, তার জন্য কোনো নির্দিষ্ট ডেটের বা নির্দিষ্ট তারিখের কিন্তু কোনো উল্লেখ করতে হবে না। পিডাব্লিউডি আবেদনকারীর জন্য শতকরা কত ভাগ অক্ষমতা পরিমাপ প্রয়োজন? অনেকের মধ্যে হয়তো কোশ্চেন থাকতে পারে যে পিডাব্লিউডি ক্যান্ডিডেট যে মানে কত পার্সেন্টেজ দিয়ে তাদের কিন্তু অক্ষমতার পরিমাপ করা আছে। তাই এখানে বলা যেতে পারে যারা 40 থেকে 50% যারা হচ্ছে গিয়ে যাদের হচ্ছে লোকোমোটর ডিসএবিলিটি থাকবে, তাদের কিন্তু বলা হচ্ছে পিডাব্লিউডি ক্যান্ডিডেট। এবং আর একটা কথা বলা যেতে পারে, যারা সংরক্ষণের মধ্যে আছে এসসি এসটি ওবিসি ওবিসি এ ওবিসি বি পিডাব্লিউডি ব্যতীত, অনেক সময় যারা মহিলারা আছেন যারা অনাথ আশ্রমে বা যারা হচ্ছে গিয়ে যারা হচ্ছে নিঃসত্তার কারণে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনস্থ কোনো ভূমি বসবাস করেছেন তাদের, বা সিভিল ডিফেন্স থেকে যারা এসেছেন সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার, তাদের জন্য কিন্তু আসন সংখ্যা সংরক্ষণ করা থাকে। আচ্ছা, অনেক সময় যে আপনারা ফটো দেন, ফটোর মধ্যে অনেক সময় দেখা আছে ফটো বা স্বাক্ষর পুনরায় আপলোড করা হবে, এটা বলে অনেক সময় দেখা যায় লেখা থাকে অ্যাডমিন অ্যাপ্রুভাল রিকোয়ার্ড কথাটির মানে কি, এরকম অনেক সময় আসতে পারে যে অ্যাডমিন অ্যাপ্রুভাল রিকোয়ার্ড কথাটির মানে কি। তো সেক্ষেত্রে বলবো, যদি আপলোড ফটো, আপনি যে আপলোড ফটোটা দেবেন বা স্বাক্ষর সঠিক মাপের যদি না হয়, ওখানে একটা মানে ফটো দেওয়ার একটা মেজারমেন্ট থাকবে এবং যে সিগনেচারটা করবেন আপনারা সেই সিগনেচারের একটা সঠিক মেজারমেন্ট থাকবে। তো যদি সেটা না হয় তাহলে কিন্তু পুনরায় আপনাকে ফটো এবং স্বাক্ষর আপলোড করতে হবে, ঠিক আছে? সেটা কিন্তু বোর্ডের তরফ থেকে সেটাকে অ্যাপ্রুভ করা হয়, যার জন্য 2 থেকে 3 দিন সময় লাগে। ওই 2 থেকে 3 দিন আবেদনকারী লগ ইন করলে অ্যাডমিন অ্যাপ্রুভাল রিকোয়ার্ড দেখতে পায়। তারপরে কিন্তু যদি 2-3 দিন পরে যখন হয় তখন কিন্তু সেটাকে অ্যাপ্রুভালটা নিয়ে নেয়। এ কারণে অ্যাডমিন অ্যাপ্রুভাল রিকোয়ার্ড বলে কিন্তু ওই 2 থেকে 3 দিন সময় নেয়। যখন আপনি ফটো এবং স্বাক্ষর যখন আপলোড করবেন তখন সেই সময় অ্যাপ্রুভ করার জন্য 2 থেকে 3 দিন সময় নেয়। যদি সঠিক ছবি বা স্বাক্ষর যদি আপলোড না করলে কি হবে, যদি আপনি যে ছবিটা দিচ্ছেন যে সাইজটা আপনার ওখানে বলা আছে বা মেজারমেন্টটা বলা আছে সেই মেজারমেন্টে না হয়, বা স্বাক্ষর যদি আপনার সেই মেজারমেন্টে না হয়, তাহলে কি হবে? যদি আবেদনকারী ছবি বা স্বাক্ষর আপলোড না করে তবে আবেদনকারী অ্যাডমিট কার্ড পাবে না। যদি আপনার ছবি এবং হাতে যে সিগনেচার করছেন সেই সিগনেচার যদি ঠিকঠাক না হয়ে থাকে তাহলে কিন্তু আপনার কিন্তু অ্যাডমিট কার্ড আসবে না পরীক্ষায়, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। আবার অনেক সময় কোশ্চেন আসতে পারে যে অনেকের মনের মধ্যে এটা হতে পারে, আবেদনকারী ছবির জন্য কোনো তারিখের সীমা আছে কি, যে ছবিটা যে দেবে সেটা তারিখ কোনো সীমা থাকবে? তো এক্ষেত্রে বলবো না, তেমন কোনো তারিখ সীমা নেই। তবে ছবির সঙ্গে আপলোডকারী যে আছে, যে যে ছবিটা দিচ্ছে, যে পরীক্ষায় বসছে ক্যান্ডিডেট, তার যেন মুখের যেন একটুখানি সামঞ্জস্য থাকে, সেরকম ছবি কিন্তু আপনাকে আপলোড করে দিতে হবে। যদি দেখা যায় কনফার্মেশন পেজ ডাউনলোড করতে ভুলে গেছেন, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনাকে কনফার্মেশন পেজ ডাউনলোড করার জন্য আপনাকে দেখতে হবে ইনফরমেশন বুলেটিনে ওখানে কি উল্লেখ করা আছে, সেটা আপনাকে দেখে তারপরে কনফার্মেশন পেজটা আপনাকে ডাউনলোড করতে হবে। যদি আবেদনকারী ভর্তি পরীক্ষায় না বসে, যে পরীক্ষাটা হবে অ্যাডমিট কার্ড পাওয়ার পরে যে পরীক্ষাটা আপনাদের না হয়, জিএনএম এএনএম যে পরীক্ষায় বসা হয়, সেই পরীক্ষা যদি আপনি না বসেন তাহলে কি অ্যাপ্লিকেশন ফেরত পাবেন? যে অ্যাপ্লিকেশন করার সময় যে ফিসটা আপনি সাবমিট করে সেটা কি ফেরত পাবেন? তাহলে সেক্ষেত্রে বলবো না, আপনি যদি পরীক্ষা না বসেন তাহলে কিন্তু আপনি সেই পরীক্ষার ফিসটা ফেরত পাবেন না। যদি অনেক সময় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনার যে আপনি সাবমিট করেছেন টাকাটা ডিউরিং ফর্ম ফিল আপের সময়, সেই ফর্ম ফিল আপে করার সময় যদি টাকাটা কেটে নেওয়া সত্ত্বেও যদি কনফার্মেশন পেজ না পান, তাহলে সেক্ষেত্রে আপনার কি করা উচিত? যদি পেমেন্ট সম্পূর্ণ হলে তৎক্ষণাৎ কনফার্মেশন পেজ পাওয়া যাবে। যদি আপনি পেমেন্ট করেন তাহলে সঙ্গে সঙ্গে আপনাকে একটা একটা লিঙ্ক দিয়ে দেবে যে কনফার্মেশন হয়ে গেছে বলে পাওয়া যাবে। কিন্তু যদি তা না হয় তবে পেমেন্ট ফেলিওর অথবা ব্রেকের জন্য হতে পারে। এক্ষেত্রে আবেদনকারীকে পুনরায় পেমেন্ট করতে হবে। সেক্ষেত্রে আপনার যদি কোনো পেমেন্ট কনফার্মেশন না আসে তাহলে কিন্তু আপনাকে পুনরায় কিন্তু আবার পেমেন্ট করতে হবে। নিয়ম অনুযায়ী প্রথম পেমেন্টের টাকা ব্যাংকের তরফ থেকে আবেদনকারীর অ্যাকাউন্টে ফিরিয়ে জমা হয়। এ বিষয়ে অবশ্যই বোর্ডের কিছু করণীয় নেই।
সেক্ষেত্রে কিন্তু যদি কোনো কারণে ফেলিওর হয়, ট্রানজ্যাকশান ফেলিওর হয়, সেক্ষেত্রে কিন্তু ব্যাংক কিন্তু আপনাকে আবার টাকাটা রিটার্ন করে দেবে, যদি কিনা সেটা যদি কনফার্মেশন না হয়। আর যদি কনফার্মেশন হয় তাহলে তো আপনার কনফার্মেশন হয়ে গেলে সেক্ষেত্রে আপনার কোনো অসুবিধা হওয়ার কথা না। যদি কোনো কারণে ট্রানজ্যাকশান রিসিপ্ট, যেটা আপনি ট্রানজ্যাকশান করেছেন সেটা ডাউনলোড করতে আপনি ভুলে গেলেন, তাহলে সেক্ষেত্রে কী করতে হবে? যদি ট্রানজ্যাকশান রিসিপ্ট জেনারেট নিজে নিজেই হয়ে যায়, যদি পেমেন্ট ফেলিওর বা ব্রেক হয়, তবেই কিন্তু টাকা ফেরত পাওয়ার জন্য আবেদনকারীকে ওই রিসিপ্টটা দরকার হতে পারে, কিন্তু বোর্ডের ওই রিসিপ্টের কোনো প্রয়োজন নেই। যে রিসিপ্টটা আপনার কাছে থাকবে, সেটা যদি কোনো কারণে টাকাটা পেমেন্টের ফেলিওর হয়, সেক্ষেত্রে কিন্তু ব্যাংকের দিক থেকে আপনার ওটা প্রয়োজন হতে পারে। সেটা কিন্তু কোনো কারণে ইউনিভার্সিটির দিক থেকে কিন্তু প্রয়োজন সেটা নেই। পরীক্ষার দিন আপনাকে কী কী জিনিস নিয়ে যেতে হবে, পরীক্ষার যে এএনএম জিএনএম পরীক্ষার জন্য যে যাবেন, সেক্ষেত্রে আপনাকে কী কী নিয়ে যেতে হবে। তো এএনএম এবং জিএনএম যে পরীক্ষায় যাবেন, তার জন্য আপনাকে প্রথমে যে অ্যাডমিট কার্ডটা আপনি পাবেন অনলাইনে, সেই অ্যাডমিট কার্ডটা কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে। তার সঙ্গে একটা রঙিন ছবি, যেটা অ্যাপ্লিকেশনের সময় আপলোড করা হয়েছিল, আবেদনকারী একটা রঙিন ছবি আপলোড করেছিল যেটা, সেটা সঙ্গে নিতে হবে। যে কোনো ফটো আইডেন্টিটি কার্ড, যেমন আধার কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, স্কুল আইডেন্টিটি কার্ড, রেশন কার্ড, ব্যাঙ্ক পাসবুক, অথবা যে কোনো ছবি কিন্তু গভর্নমেন্ট আইডেন্টি কার্ড, যে কোনো কিছু সঙ্গে আপনাকে এক্সামের দিন কিন্তু নিয়ে যেতে হবে। পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্য কোনো কি ডিরেকশন পাওয়া যাবে? অনেক সময় অ্যাডমিট কার্ডের যে প্লেসটা আসে, অনেক সময় কিন্তু সেই প্লেসটা কিন্তু অনেকটা অ্যাড্রেসটা জানা থাকে না। তো এখানে বলি, অ্যাডমিট কার্ডে যে পরীক্ষার কেন্দ্রের ঠিকানা বা ল্যান্ডমার্ক দেওয়া থাকে, সেই ল্যান্ডমার্ক ধরে বা ঠিকানাটা ধরেই কিন্তু আপনাকে হলে কিন্তু যেতে হবে। কখন অ্যাডমিট পাওয়া যাবে সেটা আপনাদের টাইম টেবিলে দিয়ে দেওয়া হবে, যে কোন টেন্টেটিভ পিরিয়ডে আপনাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে, সেটা কিন্তু আপনাদের সেখানেই বলে দেওয়া হবে। এবার আসি পরীক্ষার পরে তো একটা রেজাল্টের পাবলিশ হওয়ার ব্যাপার থাকে, এবার তখন আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে কখন র্যাঙ্ক কার্ড পাওয়া যাবে। তো র্যাঙ্ক কার্ডটা ওয়েবসাইটে যে টাইম টেবিল থাকে, সেখানে কিন্তু আপনাদের টেন্টেটিভ ডেট প্রথমে বলে দেওয়া হবে, তারপরে কিন্তু ওই টেন্টেটিভ ডেটের মধ্যেই কিন্তু র্যাঙ্ক কার্ড পাবলিশ হয়ে যাওয়ার কথা। যদি সেক্ষেত্রে না হয়, 2-4 দিন হয়তো লেট হতে পারে, র্যাঙ্ক কার্ড কিন্তু সেখানেই পাবলিশ আপনি পেয়ে যাবেন। আচ্ছা, যদি আসল র্যাঙ্ক কার্ড হারিয়ে যায়, কীভাবে ডুপ্লিকেট র্যাঙ্ক কার্ড পাওয়া যাবে? সেটা কিন্তু, যদি র্যাঙ্ক কার্ড হারিয়ে যায়, সেখানে কিন্তু আপনাকে ডুপ্লিকেট র্যাঙ্ক কার্ডের জন্য ইনফরমেশন বুলেটিনে সেটা বলে দেওয়া আছে। সেই ইনফরমেশন বুলেটিনটা আপনারা প্লিজ একটু ফলো করে নেবেন। থ্যাংক ইউ গাইজ। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ আমার সঙ্গে থাকবেন, প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ অল।